ফর্মুলা 1 রেসিং জগতের আইকনিক এই রেসিং স্পোর্টস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাগুলোর মধ্যে অন্যতম, যেখানে সামান্যতম ভুলের মাসুল হিসেবে নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিতে হয়। পদে পদে মৃত্যুর সম্ভাবনা নিয়েও একজন ড্রাইভারের স্বপ্ন থাকে রেস জেতার। ঠিক এমনই এক ইন্টেন্স রেসিং স্টোরি নিয়ে এই বছর রিলিজ হয়েছে মাস্টারপিস অ্যাকশন মুভি F1, যেখানে দেখানো হয়েছে F1 এর সব ইন্টেন্স মোমেন্ট এবং একজন ড্রাইভারের জীবনের উত্থান পতনের গল্প। এখন কি ছিল সেই গল্প, আর এই পুরো জিনিসটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন প্রাক্তন ফর্মুলা 1 ড্রাইভারকে দেখতে পাই, যার নাম হচ্ছে সানি হায়েস। 90-এর দশকে দাপিয়ে বেড়ানো এই ফেমাস রেসার এখন আর F1 রেসিং এ অংশ নেয় না, কারণ 1993 সালের এক ভয়ানক দুর্ঘটনার পর F1 রেসিং থেকে সে রিটায়ার করে নেয়। তবে রিটায়ার করার পরেও রেসিং জগৎটা সে কিছুতেই ছাড়তে পারেনি। বিভিন্ন সময় সে নিজের খেয়াল খুশি মতোই নানা ধরনের রেসিং এ অংশ নিত। আর এই মুভির শুরুতে আমরা ঠিক এমনই এক রেস দেখতে পাই, যাকে বলা হয় 24 আওয়ার্স অফ ডেটোনা। সানি হায়েস এই রেসিং এর পোর্শে টিমের হয়ে ড্রাইভ করছে। এনডিউরেন্স রেসিংগুলো অনেক লম্বা হওয়ায় 24 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ড্রাইভার পরিবর্তন করতে হয়। সানির ড্রাইভিং টাইম ছিল রাতের বেলা, তাই নির্দিষ্ট সময়ে সে রেসিং ট্র্যাকের দিকে রওনা দেয়। যখন ট্র্যাকে পৌঁছে সে আগের ড্রাইভারের সাথে গাড়ির সিট চেঞ্জ করে, তখন রেসে তাদের পজিশন ছিল সপ্তম। কিন্তু সানি গাড়ি চালানো শুরু করার পরেই মারাত্মক স্টাইলে তার সামনের কারগুলোকে সে ওভারটেক করতে থাকে। এভাবে বেশ কয়েকটা দারুণ ওভারটেক করার পর সে সেকেন্ড পজিশনে চলে আসে। কিন্তু রেসে লিড নিতে এখন তার সামনে থাকা সবচেয়ে দ্রুত গতির কার BMW কে তার ওভারটেক করতে হবে। সানি কয়েকবার ওভারটেকিং এর চেষ্টা করলেও দুটো গাড়ি পাশাপাশি এসে পড়ে। ইন্টেন্স এই রেসিং এর কারণে বেশ কয়েকবার তাদের মধ্যে টাচও হয়। শেষে একটা টার্নে গিয়ে ব্রেক কষার মাধ্যমে BMW ড্রাইভার তাকে ট্রিক করার চেষ্টা করলেও সে সহজেই তাকে ওভারটেক করে যায়। তারপর তার ড্রাইভিং টাইম শেষ হওয়া অবধি সে রেসের লিড ধরে রাখে। তার সময় শেষ হলে ড্রাইভার চেঞ্জ করার সময় সে পরবর্তী ড্রাইভার কেইলিওরের লিড ধরে রাখা সক্ষম হলে পোর্শে টিম এই 24 ঘন্টার লম্বা রেস জিতে যায়। কিন্তু রেসে জেতার পরেও সানির মধ্যে তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না। টিম চিফ তার কাছে ট্রফি নিয়ে আসলে সে ট্রফিটাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। আসলে তার স্বভাবই এরকম যে সে কোনো কিছুতেই খুব একটা ইমোশনাল হয় না। টিম চিফ তাকে কন্ট্রাক্ট বাড়াতে বলে, কারণ সে শুধুমাত্র এই রেসের জন্যই তাদের সাথে কন্ট্রাক্ট করেছিল। কিন্তু সানি তার পেমেন্ট নিয়ে জানিয়ে দেয় যে তার যখন ইচ্ছা হবে তখন সে আবারও রেসে ফিরবে। তারপর সে নিজের অদ্ভুত দেখতে একটা ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সানির এই রেস জেতার খবর শুনে তার প্রাক্তন F1 টিমমেট রুবেন তার সাথে দেখা করতে আসে। রুবেন প্রথমে তার পরিচয় লুকিয়ে মজা করতে চাইলেও সানি তাকে সহজেই চিনে ফেলে। তারপর দুজনের মধ্যে পুরাতন দিনের মধ্যে আড্ডা জমে ওঠে। এখানে রুবেন জানায় যে সে F1 রেসে এপেক্স জিপি নামের একটা টিমের মালিক। তবে এই টিম কেনার পর থেকে সে মহা বিপদে আছে, কারণ গত 2 সিজনে তারা কোনো রেসেই পয়েন্ট স্কোর করতে পারেনি। তার $350 মিলিয়ন তো পানিতেই গেছে। এমনকি তার মেইন ড্রাইভারও গাড়ির উপরে দোষ চাপিয়ে টিম থেকে চলে গেছে। এখন এই সিজনে বাকি থাকা 9টা রেসে যদি তারা কোনো পয়েন্ট স্কোর করতে না পারে, তাহলে বোর্ড তাকে টিম সিল করে দিতে বাধ্য করবে। এছাড়াও তার সেকেন্ড ড্রাইভার একজন ট্যালেন্টেড রেসার, কিন্তু তার বয়স কম এবং এক্সপিরিয়েন্সেরও অনেক ঘাটতি আছে। তাই সে সানিকে নিজের টিমে জয়েন করার অফার দেয়। কিন্তু সানি প্রথমে তার কথা নাকচ করে দিতে চায়, কারণ সে F1 ছেড়েছে অনেক বছর আগে। তার উপর F1 রেসে না থাকলেও সে কিন্তু রেগুলার সব রেস ফলো করে। আর সে জানে যে এপেক্স জিপির কার আসলে একটা শিট বক্স, যেমনটা তার প্রাক্তন ড্রাইভার বলেছিল। তবুও রুবেন তাকে রাজি করানোর জন্য পুরানো দিনের কথা মনে করিয়ে দিয়ে তাকে লন্ডনগামী বিমানের একটা ফার্স্ট ক্লাস টিকিট দিয়ে যায়। রুবেন চলে যাওয়ার পর সানি একজন ওয়েট্রেসকে জিজ্ঞেস করে, আচ্ছা, যদি তোমার পুরাতন বন্ধু তোমাকে এমন কোনো অফার দেয় যার পরিণতি হবে নির্ঘাত ফেলিয়ার, তাহলে তুমি কি সেটা মেনে নেবে? তখন সেই মহিলা জবাব দেয় যে সেটা ডিপেন্ড করবে টাকার অঙ্কের উপর। তখন সানি বুঝতে পারে যে অন্তত এর জন্য হলেও তার রুবেনের সাথে কাজ করতে যাওয়া উচিত। এদিকে এপেক্স জিপি টিম তখন ইংল্যান্ডের সিলভারস্টোন ট্র্যাকে তাদের পরবর্তী রেসের প্রস্তুতি নিচ্ছিল। কিছুদিনের মধ্যেই তারা F1 রেসের অন্যতম প্রেস্টিজিয়াস রেস ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সে অংশ নিতে যাচ্ছে। এদিকে তাদের সেকেন্ড ড্রাইভার জাশোয়া বেশ কয়েকবার গাড়িটাকে টেস্ট ড্রাইভ করেও বুঝতে পারে না যে তাতে কি সমস্যা হয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর কেট কেসে জানায় টার্নিং গুলোতে তার কার আপনা আপনি স্লো হয়ে যায়, যার কারণে ল্যাপ টাইম অনেক বেড়ে যাচ্ছে। F1 রেসে এর একটা ট্র্যাকের সম্পূর্ণ দূরত্বকে বলা হয় ল্যাপ, আর এই ল্যাপ পুরোপুরি ঘুরে আসতে যত সময় লাগে তাকে বলা হয় ল্যাপ টাইম।
এছাড়াও রেস ট্র্যাকগুলো এমনভাবে বানানো হয় যাতে ছোট পরিসরের একটা এরিয়ার মধ্যে 5 থেকে 6 কিলোমিটার ল্যাপ বারবার ঘুরে আসা যায়। এভাবে ট্র্যাকের দৈর্ঘ্য অনুসারে প্রতিটা রেসে ড্রাইভারদেরকে 40 থেকে 70টার মতন ল্যাপ ঘুরে আসতে হয়। যাই হোক, জোশুয়ার কাছ থেকে তেমন কোনো ফিডব্যাক না পেয়ে টিম ইঞ্জিনিয়াররা বেশ হতাশ হয়ে পড়ে। এদিকে টিম প্রিন্সিপাল কেসপার সবাইকে অর্ধেক সিজন ভুলে গিয়ে নতুন করে শুরু করতে বলে। ঠিক তখনই তারা দূর থেকে একজনকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। তাকে দেখা মাত্রই রুবেনের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে, কারণ সানি তার কথায় রাজি হয়ে ড্রাইভার অডিশন দিতে চলে এসেছে। এদিকে জশুয়াকে কিন্তু তার কোচ পারফরমেন্স ধরে রাখতে বলেছিল, কারণ সে জানতো যে এই টিম যে কোনো মুহূর্তে সেল হয়ে যেতে পারে, তাই তার ড্রাইভিং সিটও খালি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন সানিকে দেখেও সে কিছুটা ইনসিকিউর ফিল করতে শুরু করে। তবে রুবিন তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর জশুয়াকে জানায় তার ড্রাইভিং সিট একেবারেই সেফ। এখানে সানি কেবল টিমের সেকেন্ড ড্রাইভার হিসেবে অডিশন দিতে এসেছে। এদিকে কেসপারও কিন্তু সানিকে দেখে কিছুটা লো কনফিডেন্স শো করতে থাকে। তবে রুবিন জানায় যে সানি তাদের অডিশন দিতে নয়, বরং নিতে এসেছে। অর্থাৎ তারা তাকে ড্রাইভার সিট দিচ্ছে এমনটা নয়, বরঞ্চ সে তাদের ড্রাইভার হতে রাজি হবে কিনা সেটাই দেখার বিষয়। এই সব কথা শুনে কেচকে সানি বলে যে তারা তাকে জশুয়ার মতনই সেম সেটআপে প্র্যাকটিস করতে দিই, দেখা যাক সে তার চাইতে বেটার ল্যাপ টাইম সেট করতে পারে কিনা। তারপর যথারীতি সে ড্রাইভিং সিটে চড়ে বসে গাড়ি স্টার্ট দেয়। এখন কার চালানোর সময় সানি বুঝতে পারে যে এই গাড়ির পিছনের টায়ার এবং উইংস গুলোতে বড় সমস্যা আছে, কিন্তু তবুও সে যথাসম্ভব দ্রুত গতিতে চালাতে গেলে গাড়ি তার লিমিটের বাইরে গিয়ে স্পিন করে ঘুরে যায়। তবুও সে মারাত্মক স্টাইলে গাড়িটাকে আবারও ঘুরিয়ে প্রচন্ড গতিতে চালানোর চেষ্টা করে। তবে তারপরেও তার প্রথম 2 সেক্টর পার করতে গিয়ে জশুয়ার চেয়ে বেশি সময় লাগে এবং তাতে জশুয়াও কিন্তু বেশ খুশি হয়ে যায়। কিন্তু ফাইনাল সেক্টরে সব টেকনিক্যাল ফল্ট সামলে প্রচন্ড গতিতে গাড়িটাকে চালাতে থাকে সানি। ল্যাপের একদম শেষ প্রান্তে গিয়ে সে আর গাড়িটাকে কন্ট্রোল করতে পারে না, যার জন্য তার গাড়ি সজোরে ক্র্যাশ করে বসে। এই মারাত্মক ক্র্যাশের কারণে গাড়ির প্রতিটা পার্ট ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও সানির তেমন কিছুই হয় না, কারণ F1 কারগুলো এমনভাবে বানানো যে ক্র্যাশ করার সময় গাড়ির পার্টসগুলো ভেঙে গিয়ে ইম্প্যাক্ট অবজার্ভ করে ড্রাইভারকে অক্ষত রাখে। এবার গাড়ি থেকে বেরিয়ে সে টেকনিক্যাল ডিরেক্টর এবং রেস ইঞ্জিনিয়ারদেরকে এই গাড়িতে থাকা টেকনিক্যাল সমস্যাগুলোর ব্যাপারে জানাতে শুরু করে। সে ক্র্যাশ করার কারণে জশুয়া কিছুটা খুশি হলেও তার ল্যাপ টাইম শুনেই তার চোয়াল ঝুড়ে পড়ে, কারণ সানি তার নিজের সেট করা টার্গেট থেকেও প্রায় 500 মিলিসেকেন্ড কম সময়ে ল্যাপ শেষ করেছে, যার ফলে এরপরে বাকি সবার আর অডিশন নেওয়ারও দরকার পড়ে না। রুবেন সরাসরি সানিকে টিমের সেকেন্ড ড্রাইভার হিসেবে অ্যানাউন্স করার প্রস্তুতি নিতে থাকে। এদিকে জশুয়া আবার তাতে ভীষণ জেলাস হয়ে পড়ে। পথে তার ম্যানেজারও তাকে নানা কুপরামর্শ দিয়ে তার মাথা আরো খারাপ করতে থাকে। এবার বাড়িতে ফিরে আসার পর তার মা তার ভিতরের ফ্রাস্ট্রেশনটাকে বুঝতে পারে, তাই সে তাকে বলে যে এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ড্রাইভিংটাতে যেন সে ফোকাস করে। এদিকে কয়েকদিনের মধ্যেই এপেক্স জিপি অফিসিয়ালি তাদের নতুন ড্রাইভার হিসেবে সানির নাম অ্যানাউন্স করে তার হাতে গাড়ি তুলে দেয়। নিউজ মিডিয়ায় সেই খবর ছড়িয়ে গেলে ব্যাপক শোরগোল পড়ে যায়, কারণ গত 30 বছর ধরে সানি একটা F1 রেসেও অংশ নেয়নি। 1990 সালের দিকে তাকে F1 এর সবচেয়ে ট্যালেন্টেড ড্রাইভার ধরা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত 1993 সালের স্প্যানিশ গ্র্যান্ড পিক্সে একটা ভয়াবহ ক্র্যাশের ফলে তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়। এরপর সে কিছু বছর বিরতি নিয়ে অন্যান্য রেসিং গেম যেমন র্যালি কিংবা নাসকার ট্রাই করেছে, আর ফাইনালি তার এন্ডিউরেন্স রেস জেতার পর সে এপেক্স জিপির হয়ে 30 বছর পর F1 এ ব্যাক করতে যাচ্ছে। এদিকে জশুয়া তার মাকে নিয়ে টিম কোয়ার্টারে ফিরে আসার পর তাকে একটা প্রেস কনফারেন্সে যোগ দিতে বলা হয়। তার ম্যানেজারের পরামর্শ অনুসারে সে সাংবাদিকদের সব প্রশ্নের কড়া জবাব দিতে থাকে। এমনকি নতুন টিমমেটের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে বসে যে বুড়োদেরও চান্স পাওয়া উচিত। জশুয়ার পর সানিকেও সাংবাদিকরা প্রশ্ন করতে আসে এবং তারা সব পার্সোনাল প্রশ্নই করতে থাকে। এখন F1 ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্টের পর সানি তার সর্বস্ব হারিয়ে ফেলেছিল। পরে তার স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে তার লাইফ কি আসলে ডিফারেন্ট হতে পারত, তখন সে কোনো ধরনের রিয়াকশন না দেখিয়ে সব প্রশ্নে সির্ফ হা বলে যায়। তবে প্রেস কনফারেন্সের পর জশুয়ার মা তাকে দিয়ে তার আচরণের জন্য সানির কাছে ক্ষমা চাওয়ায়। যাই হোক, পরের দিন ছিল তাদের রেস ডে, তাই সানি নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য রেডি করতে থাকে। সব F1 রেসের আগের দিন কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে ল্যাপ টাইম অনুসারে গ্রিড পজিশন নির্ধারণ করা হয়।
যে যত দ্রুত ল্যাপ টাইম সেট করতে পারে সে রেস শুরু হওয়ার আগে তার কারকে তত সামনের পজিশনে রাখতে পারে। এভাবে সব কারের পজিশনকে বলা হয় রেসিং গ্রিড। এপেক্স জিপির কারের ল্যাপ টাইম অনেক বেশি হওয়ার কারণে কোয়ালিফাইং রাউন্ডে তারা সবার পিছনের পজিশনই পায়, যার ফলে পরের দিনের রেসটা তাই তারা দুজনেই একেবারে লাস্ট পজিশন থেকে শুরু করে। রেস শুরু হওয়ার আগে রুবেন সানিকে পিটার বেনিংটন নামের তাদের এক ইনভেস্টরের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর যথারীতি সব কারকে পজিশন করার জন্য ফরমেশন ল্যাব শুরু হয়। রেস শুরু হওয়ার আগে ড্রাইভাররা যখন তাদের গ্রিড পজিশন অনুসারে কারকে পজিশন করায় তখন সেটাকে বলা হয় ফরমেশন ল্যাব। তাছাড়া এক্সট্রা এই ল্যাপের মাধ্যমে তারা টায়ারগুলোর টেম্পারেচার কিছুটা বাড়িয়ে নেয়, কারণ F1 রেসে শুরু হওয়ার আগে টায়ার ঠান্ডা থাকায় গ্রিপ কম থাকে এবং গাড়ির স্পিডও কমে যায়। যাই হোক, সবাই নিজেদের ফরমেশন ল্যাব শুরু করলেও সানির কার থেমেই থাকে। কমেন্টেটর থেকে শুরু করে দর্শক সহ সানির টিম ইঞ্জিনিয়াররা পর্যন্ত এই বিষয় নিয়ে বনে যায়। কিন্তু তারপরে সবাই জানতে পারে যে কার স্টার্ট মোডে থাকায় এক্সিলেটর চাপ দেওয়ার পরেও গাড়িটা আর সামনে আগায়নি। তখন রেস ইঞ্জিনিয়ারের কথায় সানি গাড়িটাকে ইঞ্জিন মোডে নিয়ে আসে। সবাই ভাবতে থাকে যে অনেকদিন পর রেসে ব্যাক করায় সানি সবকিছুই প্রায় ভুলে গেছে এবং এটা নিয়ে তারা বেশ হাসাহাসিও করতে থাকে। কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর কেইট বুঝতে পারে ফরমেশন ল্যাব শেষ হওয়ার আগেই সানিকে গ্রিডে পৌঁছাতে হবে, তাই সে ফরমেশন ল্যাপের জন্য বেঁধে দেওয়া স্পিড লিমিটের চেয়েও বেশি গতিতে গাড়ি চালাতে পারবে, কেননা বাকিরা ইতিমধ্যে গ্রিডে পৌঁছে গেছে। তখন সে বুঝতে পারে যে সানি আসলেই ইচ্ছা করে এই কাণ্ডটা ঘটিয়েছে যাতে সে ফরমেশন ল্যাপে বেশি গতিতে গাড়ি চালাতে পারে। এই কারণে তার টায়ারগুলো বাকি সবার চাইতে বেশি গরম হয়ে গ্রিপ বেড়ে যাবে। মানে সে যে কি লেভেলের জিনিয়াস ড্রাইভার সেটা রেস শুরু হওয়ার সাথে সাথে সবাই টের পেয়ে যায়। এরপর যখন রেস শুরু হয় তখন সবাই বুঝতে পারে সানি তার গরম টায়ারের কারণে কতটা সুবিধা পাচ্ছে। দেখতে দেখতেই সে গ্রিডের লাস্ট পজিশন থেকে সামনে থাকা 7টা কারকে ওভারটেক করে ফেলে। এপেক্স জিপি তাদের পুরো রেসিং ইতিহাসে এতগুলো কারকে একসাথে ওভারটেকিং করতে পারেনি। কিন্তু কয়েক ল্যাপ যাওয়ার পরেই বাকিদের টায়ার যখন গরম হয়ে ওঠে তখন তারাও গ্রিপ খুঁজে পায়। আর যেহেতু তাদের রেসিং গতি বেশি তাই তারা সহজেই সানিকে ওভারটেক করে ফেলে। এভাবে 20টা ল্যাপ যাওয়ার পর তার টিমমেট জশুয়াকে টায়ার চেঞ্জ করার জন্য রেসিং ট্র্যাকের পাশের লাইনে আসতে হয়। আসলে সব এফ কারে মারাত্মক গতির কারণে টায়ারগুলো বেশি সময় টিকে থাকে না, তাই প্রতি রেসে অন্তত 1-2 বার টায়ার চেঞ্জ করার দরকার হয়। তখন গাড়িগুলো পাশের ছোট্ট পিট লাইনে গিয়ে থামে, যেখানে আগে থেকেই তাদের টায়ার চেঞ্জ করার ক্রুরা দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারটাকে বলা হয় পিট স্টপ। এখন এই ক্রুরা এতটাই হাইলি ট্রেন্ড যে তারা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ফুল সেট টায়ার চেঞ্জ করে ফেলে। এমনকি F1 স্ট্যান্ডার্ডে 3 সেকেন্ডের বেশি পিট স্টপকে স্লো ধরা হয়, কারণ এখানে একটা সেকেন্ড ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যেখানে 3 সেকেন্ডকে অনেক বেশি স্লো ধরা হয় সেখানে জশুয়ার টায়ার চেঞ্জ করতে সময় লাগে 7 সেকেন্ড, আর তারপর সানির টায়ার চেঞ্জ করতে আসলে তার সময় লেগে যায় 9 সেকেন্ড। আসলে তারা কার জ্যাকটা ঠিকভাবে সেট করতে পারছিল না, আবার পিট লাইনের উপরে তারা জিনিসপত্র ফেলে রেখেছিল, ফলে স্লো স্টপের কারণে তারা সবার লাস্ট পজিশনে চলে আসে। কিন্তু জশুয়া ল্যাব ঘুরে আসার কারণে পিট স্টপের পর সানি তার আগে চলে আসে। এখন জশুয়া আরো কয়েক ল্যাপ আগে টায়ার চেঞ্জ করায় তার টায়ার ছিল গরম এবং গ্রিপও ছিল বেশি, তাই বেশি গতির সুবিধা নিয়ে সে সানিকে ওভারটেক করতে যায়। কিন্তু সানি তাকে কোনোভাবে ওভারটেক করতে দিতে না চাইলে টিম থেকেও তাকে জশুয়াকে সামনে যেতে বলা হয়। তবুও সে টিমের অর্ডার অমান্য করায় তাদের দুজনের মধ্যে ইন্টেন্স রেস চলতে থাকে এবং শেষ পর্যন্ত তারা একে অপরের সাথে ক্র্যাশ করে দুজনে রেস থেকে ছিটকে যায়। রেস শেষ হওয়ার পর জশুয়া সানির উপরে ভীষণ ক্ষেপে গিয়ে চিৎকার করতে থাকে, কেননা সে বলে যে এই ভুলটা তারই ছিল। তখন তাদের দুজনের মধ্যে মারামারির সংখ্যা দেখা দিলে ক্যাসপার এসে তাদের থামিয়ে দেয়। সানিও সাফ জানিয়ে দেয় যে রেসে সে কখনোই নিজের পজিশনে কাউকে ছেড়ে দেবে না, কিন্তু তবুও কিছুক্ষণ পর জশুয়া আর সানির মধ্যে আবার তর্ক হয়। তবে রেস শেষে আইস বাদ নেওয়ার সময় রুবিন এসে সানির উপরে চেঁচামেচি করতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে যে সে কি ইচ্ছে করে এসব করছে, কারণ অতীতকালে টিমমেট থাকার সময় মোনাকো জিপিতে তাদের মধ্যেও এই একই ঝামেলা হয়েছিল। সানি তখন হাসতে হাসতে বলে যে আমি কেন এত নামি দামি এন্ডিউরেন্স রেস জেতার পর 30 বছর পরে F1 এসে তোমার রেপুটেশন ধ্বংস করব। তবুও রুবিন তার উপরে রেগে আগামী রেস অবধি তাকে কোনো ধরনের ঝামেলা না করার জন্য ওয়ার্নিং দিয়ে দেয়।
তখন সানি তাকে তার কার আপগ্রেড করতে বলে, কারণ এই কার নিয়ে হাঙ্গারি রেস সার্কিটে বাকিদের সাথে কিছুতেই টেকা যাবে না। রুবিনের সাথে তর্ক শেষে সানি এবার কেইটের সাথে দেখা করে। সে তাকে রেসের টেকনিক্যাল আলাপ করার জন্য কফি খেতে ডেকে নেয়। কফি খাওয়ার সময় সে হঠাৎ জিজ্ঞেস করে বসে যে কেট কিভাবে F1 এর একমাত্র মহিলা টেকনিক্যাল ডিরেক্টর হয়ে উঠল। তখন কেট তাতে কিছুটা রেগে যায়, কারণ সানির কথায় কিছুটা উপহাস মিশেছিল। সে তখন বলে যে অন্য সবার মতোই সে পরিশ্রম করেই এই পর্যায়ে এসেছে। তখন সানি ব্যাপারটাকে এড়িয়ে হাঙ্গেরিয়ান জিপিতে রেস করার জন্য তার কারে কিছুটা আপগ্রেড আনতে বলে, যেন সেই স্ট্রেট লাইনে তার গাড়ি আরেকটু ফাস্ট হয়। কারণ সানি পরের রেস থেকে স্ট্রেট লাইনগুলোতে অন্য কারকে অ্যাটাক করে ওভারটেক করতে চাচ্ছিল, কিন্তু কেট তার কথায় পাত্তা না দিয়ে সাফ জানিয়ে দেয় যে এই কারের ডিজাইন তার কথায় চলবে না। তো সে সেদিনই তার কথা শুনবে যেদিন সানি অন্তত একটা রেস শেষ করতে পারবে। যাই হোক, এভাবেই ধীরে ধীরে হাঙ্গারিয়ান গ্র্যান্ড পিক্সের জন্য তারা প্রিপারেশন নিতে থাকে। রেসের আগের রাতে জশুয়া তার কৌতূহলবশত 1993 সালের স্প্যানিশ গ্র্যান্ড পিক্সের হাইলাইট দেখতে বসে। সে দেখতে পায় ওই সময় তরুণ সানি খুব দারুণভাবে ড্রাইভ করে রেস লিডার এয়ারটন সেনকে ওভারটেক করেছিল। তবে তার পরপরই সেই ভয়াবহ ক্র্যাশ ঘটে, যাতে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। পরের দিন সকালে তারা যথাসময়ে রেসের জন্য রেডি হয়। এখানে সব টিমের ইঞ্জিনিয়াররাই ধরে নিয়েছিল এই রেসে একটার বেশি পিট স্টপ তারা করবে না, তাই সব কারই পিট স্টপের সময় হার্ড কম্পাউন্ড টায়ার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ফর্মুলা 1 রেসে কিন্তু 5 ধরনের টায়ার ইউজ করা হয়। সেগুলো হলো সফট, হার্ড, মিডিয়াম, ইন্টারমিডিয়াম এবং ওয়েট। এর মধ্যে হার্ড টায়ারগুলো শক্ত হওয়ায় তুলনামূলক বেশি ল্যাপ অতিক্রম করতে পারে। অন্যদিকে সফট টায়ারগুলো হার্ড টায়ারের চাইতে বেশি গতি দিলেও খুব দ্রুতই সেগুলো পাল্টাতে হয়, যার কারণে তাদের বারবার স্টপেজ নেওয়ার প্রয়োজন পড়ে। যাই হোক, রেস শুরু হওয়ার আগেই এপেক্স জিপির টিম সানি আর জশুয়া প্ল্যান বির কথা বললেও সানি বারবার প্ল্যান সি এর কথা বলছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই প্ল্যান সি আসলে কি। রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারাত্মক এক সংঘর্ষে 3টা কার ট্র্যাকের বাইরে চলে যায়। এর সাথে সানিও নিজের টায়ার পাংচার করে ফেলে। তখন টিম পক্ষ থেকে দ্রুত টায়ার পাল্টানোর জন্য তাকে পিট স্টপে আসতে বলা হয়, কিন্তু পিট স্টপেজে আসার পর সানি বারবার সফট টায়ার লাগাতে চাইলেও তাকে হার্ড টায়ার দেওয়া হয়। এখন কেন সে সফট টায়ার চাইছে সেটা কেউ বুঝতে না পারলেও সানির মাথায় একটা প্ল্যান ছিল, কিন্তু তাকে হার্ড টায়ার না দেওয়ার কারণে সে পিট লাইন থেকে না বেরিয়ে সেখানেই বসে থাকে, যার ফলে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টিম প্রিন্সিপাল পর্যন্ত সবাই তার এই কাণ্ডে হতবাক হয়ে যায়। শেষমেশ অনেক চিৎকার করার পর ক্যাসপার তাকে সফট টায়ার লাগিয়ে দিতে বলে। তারপরেই কেবল সানি পিট লাইন ছেড়ে মেইন রেসে যোগ দেয়। এবার রেসে যোগ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সে সফট টায়ারের গ্রিপ অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কেভিন ম্যাগনারসন নামের এক ড্রাইভারকে ওভারটেক করতে যায়, কিন্তু সেটা করতে গিয়ে সে তার উপরে ক্র্যাশ করে গাড়ির ফ্রন্ট উইং ভেঙে ফেলে, আর যাকে সে হিট করেছিল তার গাড়িটাও রেস থেকে আউট হয়ে যায়। তখন ট্র্যাক থেকে গাড়ির ভাঙা অংশগুলো সরানোর জন্য F1 রেগুলেশন অনুযায়ী সেফটি কার ডাকা হয়। এই সেফটি কারের কাজ হলো মেইন F1 গাড়িগুলোকে পিছনে রেখে কিছুটা স্লো গতিতে চলে রেস কন্ট্রোল করা। এই সেফটি কার পিরিয়ডে ড্রাইভাররা একে অপরকে ওভারটেক করতে পারে না। তাছাড়া এই সময়টাতে ফ্রি পিট স্টপেজ পাওয়া যায়, অর্থাৎ যদি কেউ চায় তাহলে সে টায়ার পাল্টাতে পারে, কিন্তু পিট লাইন থেকে বেরোনোর পর সেফটি কার পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত তাকে অন্য গাড়িগুলো পিছনেই থাকতে হবে। এখন সেফটি কার আসার পরে কয়েকজন ড্রাইভার তাদের টায়ার পাল্টাতে গেলে জশুয়ার পজিশন ইমপ্রুভ হয়। অন্যদিকে সানিও পিট লাইনে এসে তার গাড়ির ফ্রন্ট উইং এবং টায়ার পাল্টে নেয়, কিন্তু আবার কয়েক ল্যাপ পর সে আরেকটা ওভারটেক করতে গিয়ে আবারও ফ্রন্ট উইং ভেঙে ফেলে। ততক্ষণে জশুয়ার পজিশন ছিল 11 নম্বরে। তখন এপেক্স টিমের সবাই বুঝতে পারে যে সানি আসলে নিজেকে স্যাক্রিফাইস করে সেফটি কার আনার মাধ্যমে জশুয়াকে টপ 10-এ নিয়ে আসতে চাইছে। এখন যদি সে টপ 10 শেষ করতে পারে তাহলে সেটা হবে এই সিজনে তাদের টিমের ফার্স্ট পয়েন্ট, কারণ এর আগের প্রতিটা রেসেই তারা 10-এর বাইরে থাকায় কোনো পয়েন্টই পায়নি। যাই হোক, জশুয়া কিন্তু ব্যাপারটা বুঝতে না পেরে বারবার টায়ার পাল্টানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু যদি সে টায়ার পাল্টায় তাহলে বাকিরা এগিয়ে গেলে তার পজিশন লুজ হয়ে যাওয়ার আশঙ্কায় টিমের পক্ষ থেকে তাকে ট্র্যাকেই থাকতে বলা হয়।
এবার আরো কয়েকটি ল্যাপের পর জোশুয়া যখন P10 পজিশনে চলে আসে তখন রেস শেষ হতে মাত্র 4 ল্যাপ বাকি ছিল। এবার সানি অন্য আর একটা কারকে ওভারটেক করার ভান করে নিজেই গাড়িটাকে ট্র্যাকের বাইরে নিয়ে একে একে কয়েকটি স্পন্সরশিপ বোর্ড ভেঙে ফেলে। তখন সেই জঞ্জালগুলো সরানোর জন্য আবারও সেফটি কার এনেবল করা হয়। এবার জশুয়ার সাথে 11 নম্বর ড্রাইভারের প্রায় 10 সেকেন্ডের গ্যাপ থাকার কারণে তারা পিট স্টপ করার সিদ্ধান্ত নেয়। এতদিন ধরে স্লো স্টপ করানো টিম এবার তাদের সর্বোচ্চ চেষ্টা করে 2.9 সেকেন্ডের মধ্যে টায়ার চেঞ্জ করে ফেলে, যার কারণে পিট লাইন থেকে বেরিয়ে জশুয়া P10-এ থাকতেই সক্ষম হয়। আর রেসের সেফটি কারের পিছনে শেষ হওয়ার কারণে আর কোনো ওভারটেকিংও হয় না। ফলে সিজনে প্রথমবার ফাইনালি তাদের টিম পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়। ভাইরে ভাই, সানির এই মাস্টার প্ল্যান এবং তার এক্সিকিউশন দেখে সবাই লিটারেলি তব্দা খেয়ে যায়। জশুয়া নিজেও তাকে ধন্যবাদ দিতে যায়, কিন্তু সানি বলে এখানে হাসার কি আছে, তুমি তো 10ম পজিশনেই শেষ করেছো, এটা তো কেবল শুরু। এরপর থেকে তাদের ভিতরে শীতল সম্পর্ক পুরোপুরি দূর হয়ে যায়। অন্যদিকে ক্যাসপার থেকে শুরু করে পুরো টিমই খুশিতে নেচে ওঠে, আর রুবিনও তার টিমের এই সাফল্যের পর নতুন নতুন স্পন্সর পেতে শুরু করে। কিন্তু 3বার এভাবে ক্র্যাশ করার কারণে সবাই অনেকটাই শিওর হয়ে যায় যে সানি ইচ্ছে করেই সেফটি কার আনার জন্য কাণ্ডটা ঘটিয়েছে। তবে সানি কিন্তু এসবে তেমন পাত্তা না দিয়ে নেক্সট রেসে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়। বিভিন্ন স্পিডে এবং নানাভাবে কার চালিয়ে সে খুঁটিনাটি বোঝার চেষ্টা করতে থাকে। আর জশুয়াও তার এমন F1 নলেজ দেখে ভীষণ ইমপ্রেসড হয়ে তার মতোই সেম সেটআপ চায়। এভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে টিম কোয়ার্টারে ফিরে সানি দেখতে পায় কেট তার কথা মতো কারের নতুন আপগ্রেড নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে। সে বেশ অবাক হলেও কেট তাকে বলে যে তার স্ট্র্যাটেজি এবং কনফিডেন্সই প্রমাণ করেছে যে এই আপগ্রেড তার প্রাপ্য। দেখতে দেখতে তাদের পরবর্তী রেস ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স সামনে চলে আসে। রেস শুরু হওয়ার আগে টিম মিটিংয়ে কেট জানায় এই ট্র্যাক কিছুটা লম্বা হওয়ার কারণে তাদের 2বার পিট স্টপ দরকার হবে, তাছাড়া রেস চলাকালীন বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তখন সানি তাকে শক্ত টায়ার এবং জশুয়াকে স্পিডি মিডিয়াম টায়ার দিতে বলে, কারণ গত কয়েকদিনে সবাই তাকে নিয়ে আলাপ করতে করতে তার বেপরোয়া ড্রাইভিং নিয়ে তাদের মনে ভয় ঢুকে গেছে। তাই রেস চলাকালীন তাকে সামলাতে গিয়ে কেউ জশুয়ার দিকে মনোযোগী দেবে না, যার ফলে এই রেসে তাদের বাজির ঘোড়া হবে জশুয়া। টিম মিটিং শেষে রেসের আগের দিন নতুন আপগ্রেডের কারণে কোয়ালিফাইং রাউন্ড বেশ ভালো করে, তাই পরের দিন তারা P10 এবং P15 থেকে রেস শুরু করে। রেস শুরু হওয়ার পর সানি তার পিছনে সবগুলো কারকে কোনোভাবেই ওভারটেক করতে দেয় না। ওদিকে জশুয়া তার কারের গতি খুঁজে পেয়ে ধীরে ধীরে পজিশন ইমপ্রুভ করতে থাকে। এভাবে রেসের মাঝখানে সানি হঠাৎ পিট স্টপ করতে চাইলে এপেক্স জিপির সব ক্রুরা রেডি হয়ে যায়, কিন্তু হঠাৎ পিট লাইনের কাছে এসে সে গাড়ি না থামিয়ে সজোরে সেটাকে পাস করে যায়। এর ফলে পিছনে থাকা গাড়িগুলো তাল সামলাতে গিয়ে আরো বেশি টাইম লুজ করে ফেলে। এদিকে জশুয়া তখন 4 নাম্বার পজিশন অব্দি পৌঁছে গেছে। এবার সানি গত রেসের মতোই ইচ্ছে করে তার কার ট্র্যাকের বাইরে নিয়ে এসে এক গাদা পাথর আর বালু ট্র্যাকে নিয়ে আসে। এবার এগুলো সরানোর জন্য F1-এ চালু করা হয় ভার্চুয়াল সেফটি কার। যদি রেস ট্র্যাকে কোনো ধরনের ময়লা কিংবা ক্ষতিকর বস্তু থাকে তাহলে ভার্চুয়াল সেফটি কার চালু করা হয়। এই সময় কোনো সেফটি কার সামনে না থাকলেও ভার্চুয়াল একটা সেফটি কার আছে ধরে নিয়ে গাড়িগুলোর গতি 40% করে দেওয়া হয়, আর রিয়েল সেফটি কারের মতোই ট্র্যাক পরিষ্কার না হওয়া পর্যন্ত ওভারটেকিং বন্ধ থাকে। সো সানির এই মারাত্মক স্ট্র্যাটেজির কারণে জশুয়া আরো লম্বা সময় ধরে P4 পজিশনে থাকতে পারে। কিন্তু 46টা ল্যাপ শেষ করার পরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন জশুয়ার সামনে থাকা দুটো কারই বৃষ্টির জন্য ইন্টারমিডিয়াম টায়ার লাগাতে গেলে সে চলে যায় 2 নম্বর পজিশনে। এভাবে তারা 2 নং পজিশন নিয়ে রেসটাকে হয়তো শেষ করতে পারত, কিন্তু জশুয়া এবার রেস জেতার জন্য পুশ করতে চাইলে সানিও তাকে হেল্প করার ডিসিশন নেয়। রেস লিডার ম্যাক্স তাদের থেকে অনেক দূরে গিয়ে থাকায় রেড বুল টিম তার টায়ার পাল্টানোর জন্য ডেকে নেয়। এই সময় পিট লাইন থেকে বের হওয়ার আগেই সানি তাকে পাস করে যায়। তোমাদেরকে জানিয়ে রাখি যে ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু পুরো F1 ইতিহাসের অন্যতম টপ ড্রাইভার, যে কিনা এ পর্যন্ত 65টা গ্র্যান্ড প্রিক্স জিতেছে।
কিন্তু তবুও সানি তার তোয়াক্কা না করে তাকে আটকে রেখে সময় নষ্ট করতে থাকে। তবে অবশেষে ম্যাক্স তার র্যাঙ্কিং স্কিল আর কারের স্পিডের সাহায্যে তাকে পাস করেই যায়। এতক্ষণ জোশুয়াকে মিজের পিছনে চলতে বললেও এবার সানি তাকে ওভারটেক করতে বলে। জোশুয়া পিটুতে ইমপ্রুভ হওয়ার পর সানি ওভারটেক করার জন্য তার নির্দেশে ওয়েট করতে বলে, কিন্তু সে নিজেই একটা কর্নারে তাকে ওভারটেক করতে গেলে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকা ট্র্যাকে তার কার পিছলে যায়। এরপর প্রচন্ড গতিতে সামনের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে কারটা লিটারেলি উড়ে বাইরে পড়ে। আরো ভয়ানক ব্যাপার হলো যে এত স্পিডের ইম্প্যাক্টের কারণে তাতে সাথে সাথে আগুন ধরে যায়। তখন সানি দ্রুত নিজে কার থামিয়ে F1 ক্রুদের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে। এরপর জোশুয়া অক্ষত অবস্থায় বের হলে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তবুও তার হাতের কিছু অংশ পড়ে যাওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার মা এসে সানিকে ছেলের পরিণতির জন্য প্রচুর গালাগালি করতে থাকে, অথচ পুরো ক্র্যাশটা যে জোশুয়া নিজেই দায়ী ছিল তার মা সেটা বুঝতে পারে না। তবুও সানি তাকে হার্ট না করার জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করে যায়। তারপর প্রেস কনফারেন্সেও সবাই তাকে ব্লেম করতে থাকে, কিন্তু সানি এসব জিনিস মাথায় না নিয়ে পরবর্তী রেসগুলোর জন্য রেডি হয়। এদিকে জোশুয়া তার হাতের ইনজুরির জন্য 3টা রেস মিস করায় নতুন টিমমেট লুকা কর্টেজের সাথে তার রেস বেশ ভালোই জমে যায়। আর পরের 3টা রেসেই সানি এপেক্স জিপির হয়ে পয়েন্ট স্কোর করে এবং লাস্ট রেসে তো টিমের ইতিহাসের বেস্ট পজিশন P5 অর্জন করে নেয়। এভাবেই রাতারাতি ডুবতে বসা এক টিমকে খাদের কিনারা থেকে টেনে তোলে সানি, কিন্তু তার টিমমেট জোশুয়া এই সব দেখে ভীষণ জেলাসি হয়ে পড়ে। তার উপর তার ম্যানেজারও তাকে সানির প্রতি ভীষণ রাগান্বিত করে তোলে। অবশেষে 3টা রেস হয়ে যাওয়ার পর সে যখন ব্যাক করে তখন সানি কিন্তু তাকে খুশি মনে ওয়েলকাম জানায়, কিন্তু পরের রেসে আরম্ভ হওয়ার পর বোঝা যায় যে জোশুয়া তার উপরে কতটা খেপা। দুজনের রেস বেশ ভালোভাবে চললেও হঠাৎ সানিকে ওভারটেক করতে গিয়ে সে ইচ্ছে করে ধাক্কা মেরে দেয়, আর এর কারণেই সানি রেস থেকে আউট হয়ে গেলে সে নিচে 9ম পজিশনে রেস শেষ করে। এখন রেস শেষে সানিকে নকআউট করতে পারার জন্য তার মনে যেন খুশি ধরে না, কিন্তু সানি এসে তার উপরে প্রচন্ড রেগে গিয়ে তাকে প্রায় মারধরি করতে যায়। এরপর সে তাকে বলে যে যদি এভাবে শত্রুতা নিয়ে আসো তাহলে তোমার নিজের ক্যারিয়ারই হুমকির মুখে পড়বে, কিন্তু জোশুয়া তাকে পাত্তা না দিয়ে চিল করতে করতে চলে যায়। তাদের দুজনের মধ্যে এই মারামারি দেখে লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্সের আগে এক রাতে টিম ডিরেক্টর তাদের একবার বারে ডাকে। সেখানে সে তাদেরকে একটা পোকার গেম খেলার প্রস্তাব দিয়ে বলে এই গেমে যে জিতবে পরের রেসে কেট তাকে বেশি প্রায়োরিটি দেবে। জোশুয়া তখন কনফিউজ হয়ে গেলেও সানির সাথে সাথেই খেলতে রাজি হয়ে যায়। পোকার খেলার সময়ও তারা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে, কিন্তু খেলা শেষে দেখা যায় যে সানি অতীতে বড় জুয়ারি হলেও এই গেমে জোশুয়া জিতে গেছে। তাই নাম্বার 1 ড্রাইভার হওয়ার আনন্দে সে নিজের ম্যানেজারের সাথে পার্টি করতে চলে যায়। অন্যদিকে সে চলে যাওয়ার পর সানি কেটের কাছে রিভিল করে যে আসলে সে ইচ্ছে করেই এই গেম হেরেছে যাতে জোশুয়া কনফিডেন্ট পায়। আসলে তার সাথে লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না সানির। এখন কেট তার উপরে আগে থেকেই বেশ ইমপ্রেস হয়ে গিয়েছিল, আর এই নিঃস্বার্থতা দেখে সে আরো বেশি ফিদা হয়ে যায়। ফলে সেদিন রাতটা তারা রোমান্টিক কাপল হিসেবে একসাথে কাটায়। রাতে নিজের সেই ভয়ানক ক্রাশের দুঃস্বপ্ন দেখার পর সানি বিছানা ছেড়ে বারান্দায় আসে। তখন কেইটো তার কাছে এসে জানায় সে এই টিমে এসেছে তার এক্স হাজবেন্ড কিংবা ফিজিক্স প্রফেসরকে ভুল প্রমাণ করার জন্য। এরা সবাই ভাবতো যে একজন নারী হিসেবে সে জীবনে কিছুই করতে পারবে না, তাই তার জন্য হলেও সানিকে অন্তত একটা রেস জিততেই হবে। সানিও তাকে বলে যে 1993 সালের সেই ভয়ানক ক্র্যাশের পর তার ড্রাইভিং সিট কেড়ে নেওয়া হয়, অথচ তার মধ্যে মানুষ নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ছায়া দেখেছিল, যার কারণে সব হারিয়ে সে আরো বেশি দেউলিয়া হয়ে পড়ে। কিন্তু পরে সে বুঝতে পারে যে তার আসল ভালোবাসা হলো রেসিং। যত বেশি সে রেসিং এর মধ্যে থাকবে ততই সে ভালো থাকবে, আর তাই সে একেবারে লো লেভেলের কার রেসিং ইভেন্টেও ড্রাইভিং এর মজা পেয়ে যায়। অন্য সবার মতন তার জীবনের স্বপ্ন একবার হলো রেস উইন করা। তাদের কথার মাঝেই হঠাৎ কলিং বেল বাজলে কেট দরজা খুলে রুবেনকে দেখতে পায়। রুবেন তাকে আর সানিকে নিয়ে দ্রুত রেডি হতে বলে, কারণ তাদের ঘাড়ে এসে চেপে বসেছে এক মহা বিপদ। টিম কোয়ার্টারে গিয়ে কেট দেখতে পায় যে রেস কন্ট্রোল বডি FIA কিছু লোক তাদের কার চেক করতে এসেছে। তারা নাকি এক অজ্ঞাত সোর্স থেকে জানতে পেরেছে যে এপেক্স জিপি নিজেদের কারে কিছু ইল্লিগাল আপগ্রেড করেছে, যেগুলো F1 এর রেগুলেশন মেনে করা হয়নি। এই লোকগুলোর কাছে নিজেদের কার ডিজাইন সহ সিক্রেট সব ডকুমেন্টস দেখে কেট নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে বুঝে যায় যে টিমের মধ্যে থেকে কেউই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো পাচার করেছে।
অথচ এই নতুন আপগ্রেড কিন্তু FIA এর নিজের লোকেরাই অ্যাপ্রুভ করেছিল। কিন্তু এবার তারা সাফ জানিয়ে দেয় যে পরবর্তী রেসের আগে তাদের গাড়ি থেকে নতুন আপগ্রেড সরিয়ে ফেলতে হবে। সেগুলোর রিভিউ শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ওল্ড সেটআপে রেস করতে হবে। এই কথা শোনার পর সমস্ত টিমের মনোবলটাই পুরোপুরি ভেঙে যায়। রেস শুরু হওয়ার আগে সবাই বুঝতে পারে যে সানির মনে কতটা রাগ আর ফ্রাস্ট্রেশন জমা আছে। রেস শুরু হওয়ার পর সে কারোর কোনো কথা না শুনে গাড়ির গতি বাড়িয়ে যায়। শেষ পর্যন্ত একজনকে ওভারটেক করতে গিয়ে সে প্রচন্ড এক ক্র্যাশ করে বসে আর ফাইনালি তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে রুবেন তার 30 বছর আগের মেডিকেল রিপোর্ট দেখে রীতিমতো আঁতকে ওঠে। ওই সময় তার যে ইনজুরি হয়েছিল তাতে আর তার রেস না করাটাই বেটার ছিল। রুবেন তাকে বলে এইসব ব্যাপারে আগে জানলে কখনোই তাকে রেস করতে দিতে অনুরোধ করত না। তারপর সে সানিকে জানিয়ে দেয় যে সে আর এই টিমে হয়ে রেস করতে পারবে না। তার অনুরোধ সত্ত্বেও রুবিং তাকে ড্রাইভিং পথ থেকে সরিয়ে দেয়। এদিকে হসপিটালের রুমের বাইরে থেকে জোশুয়া এই কথাগুলো শুনে ফেলে। এরপর সে যখন তার কার নিয়ে সিমুলেশন করার মাধ্যমে বুঝতে পারে যে ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার ক্র্যাশের পিছনে সে নিজেই দায়ী ছিল, তখন তার মনে তীব্র অপরাধবোধ জেগে ওঠে। অন্যদিকে সানি ততক্ষণে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিল। তবে পথে হঠাৎ তাদের ইনভেস্টর পিটার এসে তাকে জানায় যে এই টিম সে সেল করতে যাচ্ছে। শুরু থেকে সে এই কাজ করতে চাইলেও মাঝখানে সানি এসে রুবিনকে বাঁচিয়ে দিয়েছিল। এখন সানি যেহেতু আর ড্রাইভার নেই, তাই বড় কোনো পার্টির হাতে সে টিমটাকে বেচে দিতে পারবে। আর যদি সানি তার সাথে ডিল করে তাহলে সে নিজেই টিমটাকে রান করবে। এমনকি সে তাকে টিম প্রিন্সিপাল বানিয়ে দেওয়ারও লোভ দেখায়। তার কথায় সানি বুঝতে পারে যে FIA এর কাছে ডকুমেন্টসগুলো আসলে পিটারই পাঠিয়েছিল। সানি কিন্তু তখনও তাকে নিজের ডিসিশনের কথা জানায়নি, কিন্তু পিটার ধরে নেয় যে সে হয়তো তার কথা মতোই কাজ করতে চলেছে। তাই সে খুশি মনে তাকে বিদায় দিয়ে নিজের কাজে চলে যায়। ওদিকে সানি চলে যাওয়ার পর জোশুয়ার যেন কিছুতেই কাজে ফোকাস দিতে পারছিল না। শেষ পর্যন্ত সে তার মাকে জানায় যে ইতালির অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ দায়ভার আসলে তার, কারণ সানি তাকে সেদিন সোজা যেতে বলেছিল কিন্তু সে নিজ থেকেই কর্নারে ওভারটেক করতে চায়। এরপরে তার ম্যানেজার এসে তাকে মিডিয়া ইন্টারভিউ ডাকতে গেলে সেটাও সে নাকচ করে দেয়, কারণ রেসের বাইরে আর অন্য কিছুতে সে ফোকাস করতে চায় না। দেখতে দেখতে তাদের সামনে চলে আসে বছরের শেষ রেস আবুধাবি গ্র্যান্ড প্রিক্স। সানি চলে গেলেও তার দেখানো পথে রেসের আগের দিন জোশুয়া সবাইকে নিয়ে ওয়ার্কআউট করতে গেলে হঠাৎ তারা দূর থেকে সানিকে এগিয়ে আসতে দেখে। প্রথমে তো তারা বেশ অবাক হয়, কিন্তু পরক্ষণেই খুশিতে সবাই প্রায় লাফিয়ে ওঠে। তারপর সানি যখন টিম গ্যারেজে যায় তখন রুবেন তাকে দেখে ভীষণ অবাক হয়ে পড়ে। সানি তাকে বলে যে লিগালি তার কন্ট্রাক্ট এখনো বাকি থাকায় রুবেন এই রেস থেকে তাকে আটকাতে পারবে না। এছাড়াও সে নিজের লাস্ট পেচেকও হাতে পায়নি। রুবেনের সামনেই সে রেস ছেড়ে দেওয়ার কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে। তবুও রুবেন তাকে বলে এই অবস্থায় তাকে রেস করতে দেওয়া হবে লাইফ রিস্ক, আর এই রিস্ক সে মোটেই নিতে চায় না। তখন সানি জবাব দেয় যে যদি তাকে মরতেও হয় তাহলে সে 1000 বার সেটাই বেছে নেবে। অবশেষে রোবিয়ান তার কথায় রাজি হয়ে গেলে এপেক্স জিপি টিম যেন তার প্রাণ ফিরে পায়। রেসের দিন তারা যথারীতি শেষের দিকে গ্রিড পজিশন থেকে রেস শুরু করে। পিটার সানিকে রেস ট্র্যাকে দেখে পুরোই হতাশ হয়ে যায়, আর সানিও তাকে মেসেজ করে একটা মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। শেষের দিকের পজিশন থেকে রেস শুরু করলেও নিউ আপডেটগুলো রিভিউ হয়ে যাওয়ায় রেসের আগের কারগুলোকে আবারও আপগ্রেড করা হয়েছিল। তাই শুরুতে পিছন থেকে সানি আর জোশুয়া প্রচুর ওভারটেক করে নিজেদের পজিশন ইমপ্রুভ করতে থাকে। এর মধ্যে আবার একজন সানিকে ওভারটেক করতে গিয়ে হিট করলে তার টায়ার পাংচার হয়ে যায় এবং সে পিট স্টপ করাতে বাধ্য হয়। অন্যদিকে বাকি টিমগুলো ধীরে ধীরে তাদের কারগুলোকে পিট স্টপ করালেও সানির কথায় জোশুয়া তখন পর্যন্ত ট্র্যাকে ছিল। এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে সে হয়ে যায় রেস লিডার। তারপর আরো কয়েক ল্যাপ সে অনেক পুরাতন টায়ার নিয়েও লিড ধরে রাখে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাক্স ভার্স্টাপন এবং চার্লস লেকলার্ট তাকে ওভারটেক করে ফেললে তারা পিট স্টপ করতে বাধ্য হয়। এভাবে জোশুয়া আবারও তার পজিশন কিছুটা ড্রপ করলেও সানি ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছিল। টায়ার পাল্টানোর পর জোশুয়া আবারও গতি ফিরে পায় এবং সে পজিশন ইমপ্রুভ করতে শুরু করে। এই রেস অনেক লম্বা রেস হওয়ায় প্রতিটা টিমই দুবার করে পিট স্টপ করায়। তবে সানির কথা মতো সেকেন্ড পিট স্টপের সময়ও জোশুয়ার কার ট্র্যাকেই থাকে এবং সে আবারও রেস লিড নিয়ে ফেলে, কিন্তু লাস্ট 4 ল্যাপ বাকি থাকতে তাকে ওভারটেক করে ফেলে F1 এর কিংবদন্তি লুইস হ্যামিল্টন। এরপর চার্লস তাকে ওভারটেক করে ফেললে জোশুয়া রেস জেতা প্রায় শেষ হয়ে যায়। ততক্ষণে জোশুয়ার ট্র্যাক পজিশন ছিল P3 এবং সানির P4।
অর্থাৎ ঠিক তার পিছনেই। 4 ল্যাপ বাকি থাকতে সানিকে যখন মার্সিডিজ টিমের জর্জ রাসেল এসে ওভারটেক করতে যায় তখন তাদের মধ্যে আবারও ক্র্যাশ হয়। এই ক্র্যাশের কারণে রাসেল রেস থেকে আউট হয়ে সাইড ক্যারিয়ারে ভেঙে ফেলে। তখন F1 নিয়ম অনুসারে ট্র্যাক ড্যামেজ হয়ে যাওয়ার কারণে রেসটাকে রেড ফ্ল্যাগ করা হয়। তার মানে হলো 10 মিনিটের জন্য এই রেস পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়টায় প্রতিটা টিম চাইলে কার রিপেয়ার করতে পারবে এবং তারা টায়ারও পাল্টাতে পারবে। তাছাড়াও রেস আবারও নতুন করে শুরু হওয়ার কারণে সবাই একে অপরের কাছাকাছি থেকে যাবে, তাই ওভারটেক করারও ভালো সুযোগ থাকবে। অ্যাপেক্স টিমের সবাই বুঝতে পারে যে এই রেড ফ্ল্যাগ তাদের জন্য একটা লাইফ লাইন, অর্থাৎ জোশুয়ার রেস জেতার আশা এখনো শেষ হয়ে যায়নি। তার এমন স্ট্র্যাটেজি দেখে পিটার পুরোই তবদা খেয়ে যায়। যদি রুবেনের অধীনে তারা এই রেস জিতে যায় তাহলে তারা এপেক্স জিপির মালিক হওয়ার স্বপ্ন পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। যাই হোক, সানির কার ড্যামেজ থাকায় তার টিমমেটরা 10 মিনিটের মধ্যে সেটা রিপেয়ার করে ফেলে। রেড ফ্ল্যাগ টাইম শেষ হওয়ার পর নতুন করে রেস শুরু করার জন্য কারগুলোর পজিশন করা হয়। তারপর রেস শুরু হলে নতুন টায়ারের কারণে এপেক্স জিপির কারগুলোর গতি অনেক বেড়ে যায়। সানি জোশুয়ার পিছনে থাকলেও সে হঠাৎ তাকে ওভারটেক করে ফেলে, কিন্তু এবার তাদের মধ্যে কোনো গন্ডগোলের কারণে এই ওভারটেক হয়নি, বরং এটা ছিল সানির রেস প্ল্যান। প্রথমে সে সামনে থাকা শার্লসকে ওভারটেক করার ভান করলে শার্লস তাকে ব্লক করতে যায়। এই সুযোগে পাশের ফাঁকা জায়গা দিয়ে জোশুয়া বেরিয়ে গিয়ে তাকে ওভারটেক করে ফেলে। বুঝতেই পারছো, সানির এই রেসিং স্ট্র্যাটেজি দেখে বাগা বাগা ড্রাইভাররাও লিটারেলি হা করে থাকবে। এভাবে শার্লসকে বোকা বানিয়ে জোশুয়াকে পার করানোর পর সানি নিজেও তাকে ওভারটেক করে ফেলে। কিন্তু এরপর তাদের সামনে ছিল ফর্মুলা 1-এর ইতিহাসের গ্রেটেস্ট অফ অল টাইম লুইস হ্যামিল্টন, যে কিনা এর আগে সর্বোচ্চ 105টা রেস জিতে নিয়েছে। তার কাছ থেকে রেস ছিনে নেওয়াটা একটা পাহাড় ডেঙানোর সমান, কিন্তু তবুও সানি এই স্ট্র্যাটেজি ব্যবহার করে হ্যামিল্টনকে অ্যাটাক করে। সে তাকে ডিফেন্ড করতে গেলে জোশুয়া তার কারকে অতিক্রম করতে সক্ষম হয়। এবার সানিও তাকে ওভারটেক করতে গেলে হ্যামিল্টন খুব চতুরতার সাথে তাকে ডিফেন্ড করে যায়। সবাই বুঝতে পারে যে কোনো একটা কারকে স্যাক্রিফাইস করালেই অন্য আর একটা জিততে পারবে। তখন সানি আবারও হ্যামিল্টনকে অ্যাটাক করতে গিয়ে পিছন থেকে তার টায়ারে ধাক্কা দেয়। তাতে তার নিজের কার ঘুরে যায় ঠিকই, কিন্তু জোশুয়া আর হ্যামিল্টন বেরিয়ে যায়। এবার জোশুয়া তখনও লিডে থাকলে হ্যামিল্টন তাকে আবারও ওভারটেক করার চেষ্টা করলে এবার টায়ার কন্ট্রাক্টের কারণে তারা দুজনই রেস থেকে আউট হয়ে যায়। ওদিকে সানির কার স্পিন করলেও সে কোনোভাবে কারটাকে কন্ট্রোল করে ট্র্যাক পজিশন ধরে রাখতে পেরেছিল, যার কারণে জোশুয়া আর হ্যামিল্টন রেস থেকে আউট হয়ে গেলে সানি হয়ে যায় 1 নাম্বার। তার মানে এপেক্স জিপির জেতার আশা তখনও শেষ হয়নি। এবার সানি শুধুমাত্র ড্রাইভিং এ ফোকাস করে কার চালাতে থাকে এবং শেষ পর্যন্ত প্রচন্ড গতিতে সে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে ফেলে। জোশুয়া রেস থেকে আউট হয়ে গেলেও সানির জন্য সে এতটাই খুশি ছিল যে সে নিজে লাফাতে শুরু করে। রেস শেষে সানি এসে তাকে বলে যে তুমি কেন হাসছো? তখন সে জবাব দেয়, আমি তো জীবনে অনেক রেসই জিতবো, তবে এই রেসটা শুধু তোমার জন্যই লেখা হোক। তাদের সাথে অ্যাপেক্স জিপির পুরো টিমটাও বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে। ঠিক এই মোমেন্টের জন্য তারা 3 সিজন ধরে অপেক্ষা করছিল। এভাবেই এক মাস্টার ক্লাস ভিক্টরির পর পুরস্কার বিতরণী মঞ্চে সানি নিজের হাতে ট্রফি না নিয়ে রুবিনকে নিয়ে সেলিব্রেট করে। অন্যদিকে জোশুয়ার সাথে তার মা এমনকি তার ম্যানেজার পর্যন্ত সেলিব্রেট করতে থাকে। আর অন্যদিকে পিটারের মাথায় তো পুরোই হাত, কারণ বছরের লাস্ট রেস জিতে যাওয়ায় বোর্ড রুবিনকে আর মালিকানা থেকে সরাতে পারবে না। এভাবেই সানি নিজের স্বপ্ন পূরণ করার মাধ্যমে রুবিনকেও বাঁচিয়ে দেয়। এবার কিছুক্ষণ রেস্ট করার পর কেট তার সাথে দেখা করতে আসলে সে বুঝে যায় যে সানি আর তার কন্ট্রাক্ট বাড়াবে না, কারণ তার যা কিছু পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে এবং এই টিমকেও সে অনেক কিছু দিয়ে গেছে। তাই সানি এবার নিজের লাইফটা এনজয় করার জন্য বিদায় নিতে চায়। তবে F1 থেকে বিদায় নিলেও কেটের কাছ থেকে কিন্তু সে বিদায় নিতে পারবে না, কেননা তাদের দুজনের এই রোমান্টিক রিলেশনশিপ কন্টিনিউ হতে থাকে। ফাইনালি সব ফর্মালিটিস শেষ করে সানি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই সময় জোশুয়া তাকে জিজ্ঞেস করে বলে যে সে কোথায় যাচ্ছে। জবাবে সানি জানায়, এখন এটা তোমার টিম। এরপর সানি তাকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে রওনা দেয়। এবার তার গন্তব্য ছিল মেক্সিকোর এক ধুধু বালুচর, যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস অফরোডিং রেস বাজা 1000 এর আয়োজন করা হয়েছিল। অনেক আগে থেকেই সানির এই রেসটা অংশ নেওয়ার স্বপ্ন ছিল,
অর্থাৎ সে F1 ছেড়ে দিলেও রেসিং জগৎ থেকে তার নেশা কিন্তু চলে যায়নি। নিজের ফেমাস ভ্যান থেকে নামার পর একটা বাজা টিমের সাথে তার দেখা হয়। তখন সে তাকে জিজ্ঞেস করে যে তোমাদের কি ড্রাইভার লাগবে, কিন্তু তার নাম শোনার পর যখন তারা জবাব দেয় যে তারা বেশি টাকা পে করতে পারবে না, তখনই সানি বলে ওঠে তার কাছে টাকা ম্যাটার করে না, রেসের প্রতি তার প্যাশন আর ভালোবাসাটাই আসল। আর ঠিক এই কথা শুনেই বাজা টিমও তৎক্ষণাৎ তাকে দলে নিয়ে যায়। ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই মুভিটা শেষ হয়।